হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি এমএ পলিটিক্যাল সায়েন্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি ওয়ান পেপারে ইউনিট ওয়ান অর্থাৎ প্রথম যে ইউনিটটা আছে এনলাইটমেন্ট অ্যান্ড লিবারিজম, এই ইউনিটটা থেকে সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমাদের কিভাবে অ্যান্সারগুলো লিখতে হবে কিছু স্যাম্পল অ্যান্সার নিয়েও আলোচনা করব। দেখো, তোমাদের এই যে পোর্শনটা আছে এনলাইটমেন্ট অ্যান্ড লিবারিজম, এই পোর্শন থেকে 20 নম্বরের প্রশ্ন হয়। 20 নম্বরের প্রশ্ন আসবে, একটি হচ্ছে 5 নম্বর এবং একটি হচ্ছে 15 নম্বর। 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 200 শব্দের মধ্যে লিখতে হবে এবং 15 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 600 শব্দের মধ্যে লিখতে হবে। তোমাদের প্রথম সেমিস্টারে টোটাল 5টি পেপার পরীক্ষা দিতে হবে, একদম সিসি ওয়ান থেকে সিসি 5 পর্যন্ত, এবং এক একটি পেপার 40 নম্বরের করে পরীক্ষা, এবং এই একটি পেপার দুটো ইউনিটে ভাগ থাকবে। তার মধ্যে প্রথম যে পেপারটি আছে সিসি ওয়ান, তার প্রথম ইউনিটটা নিয়ে আজকের আলোচনা। দেখো, এখান থেকে প্রথমে কোয়েশ্চেনগুলো তোমরা দেখো, কোন প্রশ্নগুলো তোমরা এখান থেকে তৈরি করবে এই সিলেবাসের ওপরে। দেখো, প্রথমে কোয়েশ্চেন দেখো, আমি 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন, এই যে 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন যেগুলো 600 শব্দের মধ্যে লিখতে হবে 6টা রেখেছি, এবং যেগুলো 5 নম্বরের প্রশ্ন 200 শব্দের মধ্যে লিখতে হবে সাজেশানে আমি এই পোর্শন থেকে 10টা রেখেছি। এখানে এবার 15 নম্বরের প্রশ্নগুলো প্রথমে তোমরা দেখে নাও, এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখো সেখানে দেখবে যে খুব একটা রিপিট হচ্ছে না, খুব একটা নয়, কোনো প্রশ্নই রিপিট হচ্ছে না। অর্থাৎ কনসেপ্ট কয়েকটা প্রশ্নে একই হতে পারে, তবে কোনো প্রশ্ন সেভাবে মানে বিগত বছরের প্রশ্ন, তোমরা যেমন কলেজে পড়াশোনা করেছো যে বিগত বছরের প্রশ্ন করলে অনেকটা কমন পাওয়া যায়, অনেকটা মানে প্রায় অনেকটাই কমন পাওয়া যায়, এখানে কিন্তু তেমন নয়। এখানে কিছু কনসেপ্ট মেলে এবং সেই প্রিভিয়াস ইয়ার্স বিশ্লেষণ করে এবং সিলেবাস বিশ্লেষণ করে তোমাদের সামনে সাজেশনটা রাখা হয়েছে। তোমাদের এই প্রশ্ন যদি ডাইরেক্ট নাও আসে, এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে, এই পোর্শন থেকে যা প্রশ্ন আসবে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। যেমন দেখো, প্রথম প্রশ্ন আছে ইমানুয়েল কান্টের আলোকপ্রাপ্তি সংক্রান্ত ধারণা। সেখানে ডিয়ার টু নো, ডিয়ার টু নো অর্থাৎ জানার সাহস রাখো স্লোগানটির তাৎপর্য বিশ্লেষণ করো, এই সঙ্গে স্বায়ত্তশাসনের ধারণা সম্পর্ক নির্ণয় করো। দেখো, তোমাদের তো কোয়েশ্চেন পেপার ইংলিশে হবে, সুতরাং প্রতিটা প্রশ্ন কিন্তু ইংলিশে লিখে দেওয়া হয়েছে। দেখো, এখানে প্রতিটা প্রশ্ন ইংলিশে লিখে দেওয়া হয়েছে, তোমরা ইংলিশে প্রশ্নগুলো পড়বে। আর বাংলায় তো উত্তর লেখা যায়, তোমরা জেনে গিয়েছো, তবে প্রশ্ন কিন্তু ইংলিশে তোমাদের হয়, বাংলায় প্রশ্ন কিন্তু হয় না। পরের প্রশ্ন দেখো, হেগেলের স্বীকৃতির তত্ত্বটি ব্যাখ্যা করো। এই তত্ত্বটি কিভাবে প্রভু দাস দ্বন্দ্বের মাধ্যমে বিকশিত হয়েছে এবং নাগরিক সমাজ গঠনে এর প্রভাব কী? ইংলিশ কোশ্চেনটা তোমাদের দেখতে হবে। তারপরের প্রশ্ন, ইউরোপের আলোকপ্রাপ্তি কিভাবে আধুনিকতার ধারণার ভিত্তি স্থাপন করেছিল? আলোকপ্রাপ্তির সমালোচনামূলক দিকগুলি আলোচনা করো। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারে আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। আমাদের অলরেডি কিছু ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়েছে এবং তারা ক্লাস করছে, এবং তোমরাও যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো প্রথম সেমিস্টারে, আমাদের ক্লাস চলছে। দেখো, নোটসের কোয়ালিটি দেখো কেমন, মানে মনে হয় দেখো, যদি বেটার বোঝো যে না আমি ভালো করতে পারবো, তাহলে তোমরা অ্যাডমিশান নাও, অ্যাডমিশান নিয়ে তোমরা ক্লাস করতে পারো। আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখো, পরের প্রশ্ন, মিশেল ফুকোর বায়ো পাওয়ার এবং বায়োপলিটিক্স ধারণাগুলি উদাহরণসহ বিশ্লেষণ করো। এই দুটোর মধ্যে একটি কনসেপ্ট কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তার সঙ্গে আছে আধুনিক রাষ্ট্রে শৃঙ্খলা ও নজরদারির ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা কী? তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে ওরিয়েন্টালিজম কি? তারপর দেখো, এডওয়ার্ড সাইদের মূল যুক্তিগুলি আলোচনা করো এবং জ্ঞান ও ক্ষমতা সম্পর্কে ভিত্তিতে ওরিয়েন্টালিজম তাত্ত্বিক সমালোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে ব্রাউনের নারীবাদী রাজনৈতিক তত্ত্ব সংক্রান্ত প্রধান যুক্তিগুলি কী কী? এবারে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া আছে, দেখো, প্রথম প্রশ্ন আছে অটোনমি এবং স্বেচ্ছাচারিতা অর্থাৎ স্বায়ত্তশাসন এবং স্বেচ্ছাচারিতার মধ্যে কান্টের পার্থক্য সংক্ষেপে ব্যাখ্যা করো। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এইভাবে তোমাদের জন্য মানে তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন আছে হেগেলের মতে নাগরিক সমাজ বলতে কি বোঝায়? তারপরের প্রশ্ন দেখো, ফুকোর মতে দেখো
এবারে তোমরা দেখে নাও প্রশ্নগুলো, আমি স্ক্রল করে যাচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমাদের অ্যান্সারগুলো আমি দেখাবো যে কিভাবে অ্যান্সার এগুলো তোমরা করবে, সেই অ্যান্সারগুলো কিভাবে লিখবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এটা ছিল তোমাদের সাজেশান। তোমাদের এবার অ্যান্সার দেখে নাও কিভাবে তোমরা অ্যান্সারগুলো করবে। দেখো আমি যথেষ্ট সহজ ভাষা এবং কোয়ালিটি মেনটেন করে লেখার চেষ্টা করেছি যাতে তোমরা লিখলে ফুল মার্কস পেতে পারো। ফুল মার্কস তো দেয় না, তবে মোটামুটি ভালো নম্বর পেতে পারো। দেখো জার্মান আলোক, দেখো জার্মান জ্ঞানালোকে অর্থাৎ জার্মান এনলাইটমেন্টের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা ইমানুয়েল কান্ট তার 1784 সালের বিখ্যাত প্রবন্ধ অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ এনলাইটমেন্ট অর্থাৎ আলোকপ্রাপ্তি কি, এই প্রশ্নের উত্তরে এই আলোকপ্রাপ্তিকে এক সুদূর প্রসারী সামাজিক, বৌদ্ধিক ও নৈতিক প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করেছেন। তার মতে আলোকপ্রাপ্তি হলো মানুষের সেই অবস্থা থেকে বেরিয়ে আসা যখন সে স্বেচ্ছায় বা অলসতার বশে অপরের নির্দেশিত পথে চলে এবং নিজের বুদ্ধি ও প্রজ্ঞাকে স্বাধীনভাবে ব্যবহার করতে অক্ষম হয়। এই স্ব-আরোপিত অপরিণত অবস্থা থেকে মুক্তির জন্য কান্ট যে বলিষ্ঠ আহ্বান জানান তা একটি ল্যাটিন স্লোগানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত। সেখানে স্লোগানটা এখানে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর অর্থ হলো ডিয়ার টু নো বা জানার সাহস রাখো। এই আহ্বানটি কেবল একটি উপদেশ নয়, বরং এটি মানব জাতির যুক্তিবাদী এবং নৈতিক মুক্তির পথে এক বিপ্লবী পদক্ষেপ যা আধুনিকতার মূল ভিত্তি হিসাবে কাজ করে। ডিয়ার টু নো স্লোগানের মূল তাৎপর্য হল মানুষের বহুদিক স্বাবলম্বন প্রতিষ্ঠা করা। কান্ট দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মানুষ স্বভাবতই অপরিণত নয়, বরং সে জ্ঞান ও প্রজ্ঞা ব্যবহারে ক্ষমতা রাখে, কিন্তু অলস্য এবং ভীরুতা তাকে এই ক্ষমতার ব্যবহার থেকে বিরত রাখে। তিনি দুঃখ করে লেখেন যে অলস্য ও ভীরুতাই অসংখ্য মানুষকে চিরকাল অপরিণত থাকতে বাধ্য করে এবং ফলস্বরূপ তাদের ওপর কর্তৃত্ব স্থাপন করা অন্যদের পক্ষে অত্যন্ত সহজ হয়ে যায়। পুরোহিত, চিকিৎসক বা শাসকদের মতো তথাকথিত রক্ষাকর্তাদের নির্দেশ বিনা প্রশ্নই মেনে নেওয়া এক আরামদায়ক দাসত্ব তৈরি করে। জানার সাহস রাখা এই মানসিকতার পরিবর্তনের আহ্বান জানায়। এইভাবে তোমাদের প্রশ্নগুলো রেডি করা হয়েছে, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো রেডি করা হয়েছে। তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদের কি কোয়ালিটি আছে। এবং তোমরা যারা অনার্স পড়েছো, অনেকে তো অনার্স পড়েছো, তোমরা জানো, আমাকে চেনো, এবং তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো। আমাদের অলরেডি ক্লাস চলছে এবং কিছু ছাত্রছাত্রী অ্যাডমিশান নিয়েছে আমাদের, এবং তোমরাও চাইলে অ্যাডমিশান নিয়ে ক্লাস করতে পারো। দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ তোমাদের আমি স্ক্রল করে দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন যেমন আছে, হেগেলের স্বীকৃতির তত্ত্বটি ব্যাখ্যা করো। এই তত্ত্ব কিভাবে প্রভু দাস দ্বন্দ্বের মাধ্যমে বিকশিত হয়েছে। দেখো এই প্রশ্নের উত্তরটাও দেখো, তোমরা দেখতে পাবে একদম কোয়ালিটি মেনটেন করে সহজ ভাষায় লেখা হয়েছে। যে একদম সহজ ভাষায় লিখলে তো চলবে না, কারণ তোমরা এটা মাস্টার্স লেভেলে এক্সাম দেবে তখন নোটসগুলো লিখবে, তাই এখানে কোয়ালিটি মেনটেন করে একটু লিখতে হবে। দেখো, জার্মান দার্শনিক GWF হেগেল এর দর্শন চিন্তার অন্যতম প্রধান ভিত্তি হলো স্বীকৃতির ধারণা। এটি তার মানব অস্তিত্ব, আত্মসচেতনতা এবং সামাজিক রাজনৈতিক বিকাশের একটি মূলনীতি। হেগেল তার যুগান্তকারী গ্রন্থ দ্য ফিনোমেনোলজি অফ স্পিরিট এই তত্ত্বটির বিশদ ব্যাখ্যা করেন। যদিও এর পরিণতি এবং রাজনৈতিক প্রয়োগের আলোচনা তার পরবর্তী কাজ বিশেষত ফিলোসফি অফ রাইটে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। হেগেলের মতে মানুষের আত্মসচেতনতা বা নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতনতা বিচ্ছিন্নভাবে বা একাকী অর্জিত হতে পারে না। এটি সর্বদা অপর একজনের কাছ থেকে পাওয়া স্বীকৃতির মাধ্যমেই পূর্ণতা লাভ করে। একজন ব্যক্তি কেবল তখনই নিজেকে পূর্ণাঙ্গ আমি হিসাবে জানতে পারে যখন অন্য একজন আমি তাকে সেই সত্তা হিসাবে স্বীকার করে নেয়। অর্থাৎ আত্মসচেতনতা একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া যা দুটি সচেতনতার মধ্যে পারস্পরিক সম্পর্কের ওপর নির্ভরশীল। স্বীকৃতির এই জটিল প্রক্রিয়াটি হেগেল তার বিখ্যাত প্রভু দাস
প্রভু দাস বা প্রভুত্ব ও দাসত্বের দ্বন্দ্বের মাধ্যমে অত্যন্ত নাটকীয়ভাবে তুলে ধরেন। এই দ্বন্দ্বের মধ্যে দিয়েই স্বীকৃতির তত্ত্বটি তার প্রাথমিক রূপে বিকশিত হয়। হেগেল দেখান যে প্রাথমিক আত্মসচেতনতার জন্ম হয় যখন দুটি ব্যক্তি পরস্পরের অস্তিত্বের মুখোমুখি হয় এবং প্রত্যেকেই চায় অপরের দ্বারা স্বীকৃত হতে। এই পারস্পরিক স্বীকৃতির আকাঙ্ক্ষা এক জীবন মৃত্যুর সংগ্রামে পরিণত হয়। এবার তোমরা বাকি পোর্শন দেখো, এইভাবে তোমাদের জন্য রেডি করা হয়েছে এবং আমাদের যারা পেড ব্যাচে আছে তাদের এই ধরনের নোটস প্রোভাইড করা হয়ে থাকে। তোমরাও চাইলে কিন্তু আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখে নাও তোমরা, এইভাবে তোমাদের কিন্তু অ্যান্সারগুলো করতে হবে। তারপরে পরের প্রশ্ন যেমন আছে, ইউরোপের আলোকপ্রাপ্তি কিভাবে মডার্নিটির ধারণার ভিত্তি স্থাপন করেছিল, আলোকপ্রাপ্তির সমালোচনামূলক দিকগুলি আলোচনা করো। এখানেও দেখো অ্যান্সার লেখা হয়েছে কিভাবে, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে যে বহুদিক ও সাংস্কৃতিক জাগরণ ঘটেছিল তা আলোকপ্রাপ্তি নামে পরিচিত। এটি কেবল একটি দার্শনিক আন্দোলন ছিল না, বরং এটি ছিল এক যুগান্তকারী পরিবর্তন যা যুক্তি, বিজ্ঞান, মানবতাবাদ, স্বাধীনতার মতো মৌলিক ধারণাগুলির ওপর ভিত্তি করে বিশ্বকে মধ্যযুগীয় ধর্মীয় গোঁড়ামি ও রাজতান্ত্রিক কর্তৃত্বের অন্ধকার থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। দেখো এইভাবে প্রশ্নের উত্তর রেডি তোমাদের জন্য। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। আবারও বলছি, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। দেখো এইভাবে তোমাদের জন্য প্রশ্নের উত্তরগুলো রেডি করা হয়েছে। এবং তোমাদের যদি একটু 5 নম্বরের প্রশ্ন দেখাই, দেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট আছে। দেখো এই পোর্শনটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং দেখো 5 নম্বরের প্রশ্নও তোমাদের যদি একটু দেখাই আমি, যে আমাদের 5 নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হয়। দেখো স্বায়ত্তশাসন এবং স্বেচ্ছাচারিতা, দেখে নাও তোমরা অ্যান্সার। দেখো এইভাবে 5 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে।